হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে নজর রাখবো সেটি হচ্ছে 2022 টেট প্রশ্ন ভুল মামলার আপডেট। টেট 2022 রং কোশ্চেন মামলার গুরুত্বপূর্ণ নির্দেশ কলকাতা হাইকোর্টের। মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে প্রশ্ন ভুল মামলার বিস্তারিত আপডেট আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। 2022-এর 11ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক টেট নিয়েছিল, সেই টেটে প্রশ্ন ভুলের জন্য আজ কলকাতা হাইকোর্টে একটি মামলা উঠেছিল। এই টেটে প্রায় 1.5 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট প্রাথমিক টেট পাস করেছিল, যদিও তার সিংহভাগ ছিল বিএড ক্যান্ডিডেট। প্রায় 1 লক্ষেরও বেশি ক্যান্ডিডেট প্রায় বিএড ক্যান্ডিডেট। তার ফলে সেই সমস্ত ক্যান্ডিডেট ইতিমধ্যে টেট পাস করে থাকলেও তাদের টেট সার্টিফিকেটটা ইনভ্যালিডের জন্য ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা চলছে। তার মধ্যে আবার এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা, সেখান থেকে আরো বেশ কিছু ক্যান্ডিডেট বাদ যাবে। সেই হিসেবে বাদবাকি যে ডিএলএড ক্যান্ডিডেটরা প্রাথমিক টেট পাস করেছিল, তারা তো নিয়োগের জন্য বিভিন্ন সময় লাগাতার আন্দোলন করে চলেছে। অর্থাৎ 2022-এর প্রাথমিক টেট ডিএলএড ক্যান্ডিডেটরা তারা লাগাতার আন্দোলন করে চলেছে। 2022-এ যে প্রাথমিক টেট প্রাথমিক শিক্ষা পর্ষদ কন্ডাক্ট করেছিল, সেই টেটে টোটাল 18টি প্রশ্ন ভুল আছে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়। 14ই মার্চ 2023 সালে এই মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল। প্রায় 1 বছরের মাথায় গিয়ে এই মামলাটির শুনানির জন্য উঠল কলকাতা হাইকোর্টে। যদিও এই প্রাথমিকের টেটের প্রশ্ন ভুল নিয়ে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। তো ইতিমধ্যে আমরা জেনেছি, দেখেছি যে এর আগেও বেশ কয়েক মাস আগে প্রাথমিকের এই 2022-এর টেট প্রশ্ন ভুলগুলো মামলা কিন্তু ডিসপোজ হয়ে গেছে। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে বেশ কিছু মামলা সেখানে ডিসপোজ হয়ে যায়, কিন্তু বাকি এখনো বেশ কিছু মামলা বেঁচে ছিল। সেই মামলাগুলোর বিস্তারিত আপডেট আজকে কিন্তু শুনানি শুরু হয়েছে। তো সেই মামলার আমরা বিস্তারিত কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা, সেটা আমরা জেনে নেব। তো আজ কোর্টে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি এই প্রশ্ন ভুল মামলা নিয়ে বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। কেননা তিনি দেখেছেন, তিনি এর আগেও 2014 যে প্রাথমিক টেট, সেই টেটেও প্রশ্ন ভুল মামলা হয়েছিল। বিভিন্ন সময় দেখেছে কলকাতা হাইকোর্ট সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার দিয়েছে। সেই প্রশ্ন ভুল মামলা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন সময় চাকরি পেয়েছে। ঠিক তার পাশাপাশি আবার 2022-এর টেট হলো, 2022-এর টেটেও কিন্তু সেই আবারও প্রশ্ন ভুল। তাহলে মাননীয় বিচারপতি তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন যে বারবার কেন প্রাথমিক টেটের এই প্রশ্ন ভুল হচ্ছে, কেন? তাহলে আপনারা যারা কোশ্চেনের যে মডারেশন বসিয়েছেন, সেখানে কি তাহলে ঠিকঠাকভাবে মডারেশন করছে না? তাহলে কি নতুন কোনো সংস্থা বা কোর্টের তত্ত্বাবধানে এই প্রশ্ন মডারেট করাতে হবে? এই বিষয়ে কিন্তু তিনি প্রশ্নচিহ্ন তোলেন। অর্থাৎ প্রশ্ন যে গঠন করা হয়েছে, তার গঠনগত সেই প্রশ্নগুলো কোথা থেকে তোলা হয়েছে, প্রশ্নগুলোর ভ্যালিডিটি রিলায়েবিলিটি যথেষ্ট পরিমাণে রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু দেখার প্রশ্নচিহ্ন তুলছেন। এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন। যখন প্রাথমিক এই 2022-এর টেট কন্ডাক্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছিল, তখন তিনি কিন্তু বলেছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা খুব ভালো পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট করেছে, খুব ভালোভাবে একটা পরীক্ষা তারা কন্ডাক্ট করলো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে সেই টেটেরই প্রশ্ন ভুল বেরোলো। প্রায় 18টি প্রশ্ন ভুল রয়েছে বলে মামলাকারীরা অভিযোগ জানিয়েছে। প্রায় 500 জনেরও বেশি ক্যান্ডিডেট টেট পরীক্ষার্থী তারা কিন্তু এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে এই মামলাটি করেছে। এই প্রশ্নপত্র দেখা যাচ্ছে কিছু কিছু অপশনের ক্ষেত্রে অপশনে ভুল রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের গঠনগত ভুল রয়েছে, কিছু কিছু প্রশ্নের বাস্তব সেই প্রশ্নের ভ্যালিডিটি নিয়ে প্রশ্নচিহ্ন তুলেছেন। তো আজকের শুনানির সময় মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেন যে এই প্রশ্ন ভুল নিয়ে তাদের স্ট্যান্ড পয়েন্টটা কি, সমস্ত বিস্তারিত তার যে এই প্রশ্ন ভুল নিয়ে বা তার কি কি অ্যান্সার গ্রহণ করেছে বা কেনই তারা প্রশ্ন ভুল রয়েছে, কেন তারা বলছে, অভিযোগের সারবত্তা রয়েছে কিনা, বিস্তারিত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এফিডেভিট বা হলফনামার আকারে জমা দিয়ে দেওয়ার কথা বলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি আরো উদ্বেগ প্রকাশ করেন যে এই প্রশ্ন ভুল নিয়ে একটা ফাইনাল ভাবার জায়গায় এসছে। পর্ষদকে এই প্রশ্ন ভুল নিয়ে একটা ফাইনাল ডিসিশন নিতে হবে, কেননা প্রত্যেকবারই টেটে প্রশ্ন ভুল নিয়ে মামলা হচ্ছে। কেন হবে এই প্রশ্ন ভুল নিয়ে মামলা? যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ পরবর্তীতে এই প্রশ্ন ভুল যাতে শুধরাতে না পারে, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে এবং সেখানে কলকাতা হাইকোর্ট পলিসি গঠন করে দিতে পারে যে কিভাবে কি প্রশ্ন গঠন করা হবে, বা তার নির্দিষ্ট কমিটি গঠন করে দিতে পারে। সেইভাবে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করার সম্ভাবনা রয়েছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী 20 মার্চের তারিখেই কিন্তু সমস্ত বিষয়টা হলফনামা আকারে জমা দিতে বলেছে যে এই প্রশ্নের যে ভুল তারা অভিযোগ নিয়ে এসছে, সত্যি কি সে প্রশ্ন ভুলের সারবত্তা রয়েছে, নাকি এটা ভুয়ো, বা সে প্রশ্নে আদৌ কি ভুল আছে কি না আছে, সমস্ত বিষয়টা প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা আকারে জমা দিতে হবে আগামী 20 মার্চ। 20 মার্চ সেই দিনই আবার কিন্তু শুনানির জন্য উঠবে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে
সেদিন বিস্তারিত শুনানি হবে, সেদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করবে, সেদিনই কিন্তু বোঝা যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্রশ্ন ভুল নিয়ে তারা কি ভাবছে, তাদের মতামত কি রয়েছে। সেই অনুযায়ী মাননীয় বিচারপতি রাজশেখর মান্তা তিনি কিন্তু স্টেপ নেবেন পরবর্তীতে কি করতে চলেছেন। তো এই প্রশ্ন ভুল মামলা নিয়ে আমরা যতটুকু আপডেট পাচ্ছি, মামলাটির এখানে ফাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা হয়েছে। দেখুন, মামলাটি রেজিস্ট্রেশন নাম যেদিন করা হয়েছিল 14 মার্চ 2023, অর্থাৎ প্রায় 1 বছর আগে 14 মার্চ তারিখে এই মামলাটি রেজিস্ট্রেশন করা হয়েছিল এবং মামলাটি ফার্স্ট হিয়ারিং এর জন্য উঠেছিল 17 মার্চ 2023 তারিখ, অর্থাৎ প্রায় 1 বছরের মাথায় গিয়ে 1 বছর আগে এই মামলাটির শুনানি হয়েছিল এবং নেক্সট হিয়ারিং এই মুহূর্তে একদিনের জন্য শুনানি হয়েছিল, অর্থাৎ 17 মার্চ মামলাটির শুনানি হয়েছিল। কিন্তু মাননীয় বিচারপতি তখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বেঞ্চে শুনানি হয়েছিল এবং তিনি বলেছিলেন যে এই মামলার যে সমস্ত কোর্ট ফিগুলো রয়েছে তারা পিটিশনাররা তারা যথাযথভাবে মেটাননি, তার ফলে মামলাটি কিন্তু দীর্ঘদিন ধরে পেন্ডিং অবস্থায় ছিল এবং পরবর্তীতে আজকে দেখা যায় সেই মামলাকারীরা কোর্ট ফি তারা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করে, তাদের ডিফেক্টগুলো ক্লিয়ার করে তারা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে মামলাটি তুলতে পেরেছে। তো মামলাটির অ্যাডভোকেট রয়েছেন গৌরাঙ্গ কুমার দাস মহাশয়। এই মুহূর্তে আমি যখন ভিডিওটি করছি তখন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট, কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা খুলছে না, তার ফলে বিস্তারিত আপডেটটি এই মুহূর্তে মানে নেক্সট হিয়ারিং ডেট বা কি কি অনলাইন সরাসরি এখনকার আপডেট আমি দিতে পারছি না, এটা একটু আগের কয়েকদিন আগের আপডেট, সেটা কিন্তু আমি এই মুহূর্তে দেখানোর জন্য আপনাদের কাছে শো করলাম। তো যেটা দেখা যাচ্ছে যে প্রায় 15 থেকে 18টি কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। এখন আমরা যদি এক ঝলকে দেখে নিই যে ঠিক কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জের মুখে পড়েছে। তো প্রথম যে প্রশ্নটা কোহলবার্গের নৈতিক বিকাশে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, 5 দাগের ডি সিরিজের, এটা কিন্তু আমরা দেখছি। তো আরেকটা হচ্ছে কোনটি অপরিহার্য নীতি নয়, জেনারেল টু স্পেসিফিক, যে এই যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো নিয়ে কিন্তু কোশ্চেন মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তারপরে ব্যক্তিসত্তার যে চলকটি অনুভব করা যায় না, আর কোনটা এই অপশনগুলোর মধ্যে নিয়ে কিন্তু মতবিরোধ লক্ষ্য করা গেছে। তারপর যে ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিয়ে সেটা কোনটার মধ্যে লক্ষ্য করা যায় সেই প্রশ্নটা নিয়েও কিন্তু মতপার্থক্য গেছে। তার পাশাপাশি কোনটি এখানে যে নিম্নলিখিত পদ কোন জাতীয় পদ, ক্রিয়া বিশেষণ নাকি কৃদন্ত নাকি অব্যয় বিশেষণ, তো এই প্রশ্নটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তারপর লিসেনিং কম্প্রিহেনশন কোনটি, প্যাসিভ না অ্যাক্টিভ স্কিল, এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার পাশাপাশি যে বৃত্তাকার চাকার ঘূর্ণন, সেটা পথের দৈর্ঘ্য, সেটা কি চাকার ক্ষেত্রফল, চাকার পরিধি নাকি চাকার দৈর্ঘ্য, এই দুটো বি এবং সি অপশন নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি অনুরূপ কোণের এই প্রশ্নটা নিয়েও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে মামলা হয়েছে। গ্রিন হাউস গ্যাস কোনটি, সেটা এই প্রশ্নটি নিয়েও কিন্তু প্রাকৃতিক গ্রিন হাউস গ্যাস, এই প্রশ্নটা নিয়ে কিন্তু তারা মামলা করেছে। তার পাশাপাশি কোনটি সুপার সাইক্লোন, আমফুন বানানটা নিয়ে কিন্তু তারা মামলা করেছে, মামলার সঙ্গে যুক্ত রয়েছে এই প্রশ্নটি। তার পাশাপাশি কোনটি উদ্যান সম্পদ, আম, লিচু নাকি চা, কফি, এই প্রশ্ন বা এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু মামলা হয়েছে। তো মূল যে আমরা দেখবো মূল কোন প্রশ্নগুলো এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। তো মামলাকারীদের মূল বক্তব্য কি? মামলাকারীদের মূল বক্তব্য হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে অ্যান্সার কিটা নিয়েছে সেটা ঠিক আছে, তারা নিল, কিন্তু আমরা যে অ্যান্সার কিটা দিচ্ছি সেই অ্যান্সার কিটাও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ফেলে দিতে পারে না। সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দুটো অ্যান্সার কি গ্রহণ করতে হবে, সেই নিয়েই কিন্তু চ্যালেঞ্জ হয়েছে মামলাটি। তো প্রথমে যে অন্তর্ভুক্তিমূলক, সেখানে বোর্ড যে অ্যান্সার কি নিয়েছিল, ডি অ্যান্সার নিয়েছিল, সেখানে সি এবং ডি যার পিটিশনার তারা কিন্তু দাবি করছে দুটি অপশনে নিতে হবে। সাধারণ থেকে বিশেষায়ী নীতি, সেখানে ডি অপশন পর্ষদ নিয়েছিল, কিন্তু পিটিশনাররা বলছে সি এবং ডি দুটো অপশনে নিতে হবে। অব্যয়জাত বিশেষণ, এ অপশন নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, পিটিশনাররা বলছে এ এবং সি দুটো অপশনে নিতে হবে। চাকার পরিধি প্রাথমিক শিক্ষা পর্ষদ সি নিয়েছিল, কিন্তু পিটিশনাররা বলছে বি এবং সি নিতে হবে। অনুরূপ পর্ষদ সি নিয়েছিল, কিন্তু ক্যান্ডিডেটরা বলছে বি সি নিতে হবে। কার্বন মনোক্সাইড, সেটাকে পর্ষদ বলছে সি নিতে হবে, সি নিয়েছিল পর্ষদ, কিন্তু ক্যান্ডিডেটরা বলছে বি এবং সি নিতে হবে। আমফুনকে সি নিয়েছিল পর্ষদ, কিন্তু বানান ভুল, প্লাস যশও অনেকে বলছেন, কিন্তু যশ হওয়ার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে বানান ভুলের ক্ষেত্রে তারা এই প্রশ্নটিকে চ্যালেঞ্জ করেছে। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, পর্ষদ দিয়েছে সি অ্যান্সার, রং, এই প্রশ্নটিতে ভুল রয়েছে, অপশনগুলো কোনো স্তর নয়, এটা কিন্তু পিটিশনাররা দাবি করছেন। লিসেনিং কম্প্রিহেনশন, পর্ষদ নিয়েছে বি অপশন অ্যান্সার, কিন্তু ক্যান্ডিডেটরা বলছে বি এবং এ, এই দুটো অপশনই সঠিক উত্তর। কোনটি উদ্যান সম্পদ, বি অপশন নিয়েছে পর্ষদ, কিন্তু ক্যান্ডিডেটরা পিটিশনাররা বলছে বি এবং সি সঠিক উত্তর। সেক্ষেত্রে ব্যক্তিসত্তার যে চালক, সেটা সি অপশন নিয়েছে পর্ষদ, কিন্তু ক্যান্ডিডেটরা বলছে সি এবং এ অপশন নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি অ্যান্সারকে চেঞ্জ করবে বা তারা কি স্বীকার করবে যে প্রশ্নে ভুল ছিল? দেখুন, মাননীয় গৌতম পাল মহাশয় তিনি কিন্তু কোনো রকম ভাবে স্বীকার করতে চাইবেন না যে এই প্রশ্নগুলোতে গঠনগত বা কোনো রকম ভাবে অপশনগত ভুল রয়েছে, কেননা বিভিন্ন সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল এর আগেও, সেখানে কিন্তু কোনো রকম ভাবে পরীক্ষার্থী তারা কিন্তু চ্যালেঞ্জ করেছিল, সেক্ষেত্রে কোনো রকম ভাবে প্রশ্নের অ্যান্সার কিন্তু চেঞ্জ আসেনি। তো তার ফলেই তারা কিন্তু মামলার দ্বারস্থ হয়েছে। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আবার নতুন করে ভাবতে হচ্ছে যে সত্যি প্রশ্নে ভুল আছে কিনা। তো সেক্ষেত্রে যদি 15 থেকে 18টি কোশ্চেনে পিটিশনাররা দাবি করে যে ভুল আছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে 15 থেকে 18টি কোশ্চেন আমি বলবো না যে
সমস্ত কোশ্চেনগুলো ভুল আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ ভুল অ্যান্সার বা কোশ্চেন নিয়েছে, সেক্ষেত্রে দেখা যাবে যে সেখান থেকে ৩-৪টি বা বড়জোর ৫টি কোশ্চেনে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৪ থেকে ৫টি কোশ্চেন বা ৩ থেকে ৪টি কোশ্চেন সেখানে কিন্তু সঠিক এই পিটিশনাররা যারা রয়েছেন তারা কিন্তু মার্কস পেয়ে যেতে পারে। সেক্ষেত্রে বহু পিটিশনার তারা কিন্তু নতুনভাবে প্রাথমিক টেট পাস করতে চলেছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যারা মামলার সঙ্গে যুক্ত হয়নি তারাও কি এই নাম্বার পেতে পারে? দেখুন না, সামগ্রিকভাবে যেটা দেখা গেছে পিটিশনার ভিত্তিক সাধারণত এই মামলাগুলোর রায় হচ্ছে ২০১৪ সালে প্রাথমিক টেট থেকে শুরু করে যে মামলাগুলো হয়েছিল সেখানে কিন্তু পিটিশনাররাই লাভবান হয়েছিল। কিন্তু সবাইকে টেটে নাম্বার দেওয়ার ক্ষেত্রে ৬ নাম্বার দেওয়ার ক্ষেত্রে এমনও মামলা হয়েছিল যে প্রত্যেক ক্যান্ডিডেটকে ৬ নাম্বার দিতে হবে ২০১৪ সালের প্রাথমিক টেটে। কিন্তু সেই অর্ডারটাকে কিন্তু কার্যকর করা হয়নি। সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তো যদি পিটিশনারদের জন্য অর্ডার আসে, পিটিশনারদের যদি বলা হয় যে এই ৩-৪টি কোশ্চেনের মার্কস দিয়ে দিতে হবে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু সেটা কার্যকরী করতে পারে। কিন্তু যদি বলে যে সবাইকেই মার্কস দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা কার্যকরী করবে না। সেটা কিন্তু ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ হবে। ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। তো পরবর্তী আপডেটের দিকে আমাদের নজর থাকবে ২০ তারিখ ২০ মার্চ পরবর্তী মামলার শুনানি রয়েছে। সেদিন আমাদের নজর থাকবে কি আপডেট উঠে আসে। এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী এ ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।